স্বভাবটাকে পাল্টে নিলে সুস্থ থাকবে সবাই। সংসারেরই দাড়ি পাল্লায় থাকবো যখন সবাই, চারপাশেরই আবর্জনা আমরা আর রাখবো না। স্বচ্ছ হবে আমার দেশ, রোগ জীবাণু রইবে না। চারপাশেরই আবর্জনা আমরা আর রাখবো না। স্বচ্ছ হবে আমার দেশ, রোগ জীবাণু রইবে না। রোগ জীবাণু রইবে না, রোগ জীবাণু রইবে না, রোগ জীবাণু রইবে না। সকল যুবা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। বন্ধুরা, যুব সমাজ উৎসাহী, প্রাণবন্ত, উদ্ভাবনী এবং গতিশীল প্রকৃতির জনসংখ্যার সবচেয়ে গুরুত্ব অংশ। যুব সমাজ শক্তিশালী আবেগ, প্রেরণা এবং ইচ্ছাশক্তি দেখায়, যা তাদেরকে একটি জাতির অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে মূল্যবান মানব সম্পদ করে তোলে। আজ আমরা তরুণদের শক্তি এবং আবেগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং জাতির অগ্রগতি হতে পারে। জনসংখ্যার এই অংশকে কাজে লাগাতে হবে। তাই স্বচ্ছ ভারত মিশনে লক্ষ লক্ষ যুবকের সাহায্য উন্নতির মূল ভিত্তি। ভারত সরকারের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে যে সচেতনতা চলছে, তারই পরিপ্রেক্ষিতে যুব সম্প্রদায় এই নিয়ে কী ভাবছে, তাদের মতামত, তাদের পরামর্শ শুনব। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি বহরমপুর কমার্স কলেজে। এখন শুনে নেব এই কলেজে ছাত্রছাত্রীদের যুব সমাজের স্বচ্ছতা নিয়ে তাদের কী ভাবনা। উপস্থিত রয়েছে এই কলেজের ছাত্ররা। ছাত্রদের মধ্যে রয়েছে মনুতোষ দাস, সামিয়া সুলতানা। স্বচ্ছতাই সেবা, এই নিয়ে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই স্বচ্ছ অভিযান চলছে। এই স্বচ্ছ ভারত নিয়ে তোমার কি ভাবনা? আমার নাম মনুতোষ দাস, বহরমপুর কলেজ থেকে। স্বচ্ছতাই সেবা বলতে গেলে যে আমরা আমাদেরকে জীবনে যদি সুখী হতে হয়, তার থেকে আগে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য। স্বাস্থ্যই সম্বল, স্বাস্থ্য না ঠিক রাখলে আমরা পারবো না। এই যে স্বচ্ছতার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে আমরা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে মুক্ত পাই। এই 17 অক্টোবর থেকে যে 2রা সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর, এই সময়ের মধ্যে আমরা স্বচ্ছতা অভিযান করব তাই না, আমরা প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমরা স্বচ্ছতায় সেবা এই অনুষ্ঠানে থাকবো, যাতে আমাদের যতটুকু হোক, যেখানে অপরিষ্কার থাকবে প্রত্যেককে দায়িত্বভাবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা কেবলমাত্র কোনো একটা সমাজে বা যুব সমাজে নয়, প্রত্যেকটা মানুষ, সে ছোটো থেকে বড় হোক। কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে 17 থেকে 2রা অক্টোবর আমরা এই প্রোগ্রামটা করি, এটার মাধ্যমে বোঝাতে যাই, যদি আমরা কোনো কারণে ভুলে যাই সেটাকে রিমাইন্ড করে দিই। এই যে আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে করে থাকি, আমাদের কলেজ থেকে বিভিন্ন ক্যাম্প হয়, এই যে হাসপাতাল, রাস্তাঘাট, বিভিন্ন স্কুল, হালি একটা স্কুলে আমাদের প্রোগ্রাম হয়েছিল, এর মাধ্যমে যে সেখানে আমরা কেবলমাত্র আমরাই যে এটা করব তাই না, অন্য কাউকে এটা উৎসাহ করব যাতে তারা করে। কারণ আমরা এটা নিজে করে কতটা এগাতে পারবো সেটা কথা না, কাউকে শিখিয়ে সেটা যদি আমরা করতে পারি, তাহলে স্বচ্ছতাই সেবার মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো, এটাই মনে করি। স্বাস্থ্য হোক, আমাদের পরিবেশ হোক, সব পরিবেশ আমাদের সবকিছু স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। ধন্যবাদ। তোমার নাম কি? সামিয়া সুলতানা। এবার তোমাকে বলি যে এই যে পরিবেশ পরিচ্ছন্নতা এবং স্বচ্ছ ভারত অভিযান যে চলছে, এই নিয়ে তোমার আগামী দিনের ভাবনা কি? প্রথমত আমি বলবো যে আমরা বিনা কারণে অনেক কিছু ইউজ করি, যেমন প্লাস্টিক, যেটা আমাদের পুরোপুরি দরকার নেই এবং সেটাতে তো আমাদের লাভ করে না, বরঞ্চ ক্ষতি করে। আমরা অনেক সময় বাজারে যাই, যেখানে আমরা আলাদা করে ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই, তো সেখানে দোকান থেকে আমরা প্লাস্টিক এক্সট্রা অনেক সময় হয়তো আমরা এক্সট্রা চেয়ে নিই, সেটা আমাদের বর্জন করতে হবে। এবং প্লাস্টিকটা তো মানে 100%ই বর্জন করা উচিত। আর আমাদের চারপাশে গাছ, যেটার জন্য আমরা বেঁচে আছি, সেটাকে আমরা সুরক্ষা হয়তো 3-4 জন করলে 5 জন আরও সেটা নষ্ট করছে। সেটাও সবাইকে উচিত যে সবাই যেন গাছ লাগায় বাড়ির আশেপাশে এবং রাস্তায়, স্কুলে, কলেজে, এসব প্রতিষ্ঠানে লাগানো উচিত।
আমি সেই চেষ্টা করছি যে আমরা গাছ লাগাই, এবং আমাদের এনএসএস ইউনিটে ওমেন্স ডেতে আমরা অনুষ্ঠান করেছিলাম একটা, সেখানে আমরা 100টা গাছ সব মহিলাদেরকে বিতরণ করেছি স্বর্ণময়ী বাজার থেকে, এবং সেখানে আমরা উৎসাহ দেখেছি অনেক মহিলার, যে ওনারা আমাদের কাছে এক্সট্রা গাছ চাইছিলেন। এটা আমাদের খুব ভালো লেগেছিল সেদিন, যে না এখনও হয়তো কিছু মানুষ আছে যারা পরিবেশের জন্য লড়ে যাচ্ছে, এবং অনেককে আমরা দেখেছি যারা সত্যি মানে মানুষ বলতেই তো মানে এখন যা হচ্ছে, মানুষ বলতেই মানুষ হচ্ছে না সবাই। তো এরকম অনেক মানুষ আছে যারা এখনও পরিবেশের জন্য ভাবছে, আমাদের চারপাশটাকে দেখছে, এরকম হচ্ছে আর কি। তুমি কি চাইছো যে এই পরিবেশটা আরো সুন্দর হোক, অবশ্যই সুস্থ স্বাভাবিক হোক, যে হ্যাঁ। আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারে একদম এবং তারা যাতে বাঁচতে পারে এই পৃথিবীতে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা নিশ্চয়ই তুমি না, চাইছো না? একদম চাইছি না। তোমার এটা সেই তো ভাবনা থেকে যে আরো কি প্রচেষ্টা আছে? আরো তুমি- এখনো মানে চেষ্টা করছি যাতে আরো অনেক আমরা তোমার এই এগিয়ে যেতে পারি। প্রতিষ্ঠানে গাছপালা বা তোমার বাড়ির চারপাশে কি গাছপালা লাগাও? হ্যাঁ, আমাদের বাড়িতে পুরোই গাছ আচ্ছা। ভর্তি। আর তার সঙ্গে এই স্বচ্ছ ভারত মানে সেবা, এই নিয়ে তোমরা কি কাজ করছো? আমরা 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর তো করেইছি কাজ, এবং এছাড়াও আমরা বাকি দিনগুলোও করি। আচ্ছা। আমরা ওই তো আমার আগেও কয়েকজন বললো যে আমাদের শুধু এই কটা দিন না, আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণে আমাদেরকে হওয়া উচিত, যে পরিবেশের জন্য আমাদের ভাবা উচিত, এবং আমরা সেটা ভাবছি। আরও গাছ তোমার লাগাতে এই হবে। যে তোমার গ্রামে গঞ্জে গিয়ে এই যে যারা আমরা অনেকেই আছে, এখনো গ্রামে অনেকেই আছে যারা বাইরে মল ত্যাগ করে, এই একদম। ভাবনাটাকে তাদেরকে জন্য যে স্বচ্ছ অভিযান, এই ক্ষেত্রেও কিন্তু খুব জরুরি যে বাইরে মল ত্যাগ করলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে সেটা কি ক্ষতিকর। এই সম্পর্কে কি কখনো তাদেরকে সচেতন করেছো? একদম করেছি, এবং আমাদের ওখানে হয়েওছে, সরকার থেকে দিয়েছে, তো সেখানে ইউজ করা হচ্ছে। এবং মানুষকে সচেতন করেছো? হ্যাঁ, তো? মানুষকে হ্যাঁ, সচেতন হ্যাঁ, একদম করেছি। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টাও করছি এখনো সচেতন করতে, কারণ এখনো সবাই সচেতন হতে পারেনি। হ্যাঁ। তো চেষ্টাও করছি আমরা সচেতন করতে, আমরা এই ব্যাপারে কাজ করছি। তোমরা তো হ্যাপি টু এইখানেও গেছো, সেই গ্রামে গেছো, সেখানে মানুষের সঙ্গে তো অনেক হ্যাঁ, এই স্বচ্ছতা নিয়ে অভিযান করেছো। একদম। আচ্ছা আচ্ছা, সেইভাবে তারা কতটাখানি তোমাদেরকে এগিয়ে দিয়েছে, যে তারা ভরসা তো পেয়েছো তাদের থেকে? অনেকটাই ভরসা পেয়েছি তাদের কাছ থেকে, অনেক সাপোর্ট পেয়েছি আমরা। হ্যাঁ। তা আমরা এখনো কাজ করে যাচ্ছি। তারা হয়তো ভরসা না দিলে হয়তো আমরা এত দূরে আসতে পারতাম না বা যেতে পারতাম না। তো আমাদের কাজ এখনো চলছে আর চলবে। বর্তমান যুগে তরুণ প্রজন্ম প্রযুক্তিগত জ্ঞান এবং সম্ভাবনার সমৃদ্ধি। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা, সমাধান এবং উদ্যোগ নিয়ে আসতে পারে। প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন নতুন অ্যাপ, সফটওয়্যার এবং প্রযুক্তিগত সমাধান করতে সক্ষম। উদাহরণস্বরূপ নির্ধারক, যা আজকাল অনেকে স্টুড অ্যাপ শুরু করেছে, কেবল তাদের কার্যকর দেশের অর্থনীতিকেও তাদের ভূমিকা পালন করছে। আজ তোমাদের স্বচ্ছতা মিশনে নিয়ে যুব সমাজের সঙ্গে কথা বলছি। যুব সমাজ এবং স্বচ্ছতা নিয়ে বহরমপুর কমার্স কলেজের ছাত্রছাত্রীদের অভিমত আমরা শুনলাম। এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। এখানেও আমাদের সামনে ভিড় জমিয়েছে এই কলেজের উৎসাহী ছাত্রছাত্রীরা। আমরা তাদের মুখ থেকে শুনে নেব আজকের যুব সমাজের স্বচ্ছতা নিয়ে কী ভাবনা। নিলয় সাহা, আমি ইতিহাস বিভাগের 3য় বর্ষের 5ম সেমিস্টারের ছাত্র, কৃষ্ণনাথ কলেজে। আচ্ছা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে পরিচ্ছন্নতা যুব সমাজের লক্ষ্য, এই ক্ষেত্রে তুমি কি বলবে? দেখুন, আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে, বিশেষ করে আমাদের যখন আমরা বেড়ে উঠি, ছোট থেকে একদম আমাদের শৈশব থেকে শুরু করে আমরা যখন কোনো জায়গায় প্রতিষ্ঠিত হই, তার প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা বা এডুকেশন যাকে বলে। বর্তমানে এই শিক্ষার ক্ষেত্রে পরিচ্ছন্নতা, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশে পরিচ্ছন্নতা বলতে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তার মনের ক্ষেত্রে, তার পারিপার্শ্বিক যে বন্ধুবান্ধব, শিক্ষক, অভিভাবক রয়েছে, তারা তাদের সঙ্গে যাতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদেরকে শিক্ষা দান করতে পারে, সেটা হবে শিক্ষার প্রধান একটা লক্ষ্য। আর দ্বিতীয়ত, শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী শুধু শিক্ষার মাধ্যমে তাকে একজন শিক্ষার্থীকে
শুধুমাত্র একজন একটা ভালো প্রতিষ্ঠানে শুধু প্রতিষ্ঠিত করার জন্য নয়, তার মনের বিকাশেরও যথেষ্ট সাহায্য করবে এরকম একটা শিক্ষা আমাদের প্রয়োজন। সেটা গণমাধ্যমের মাধ্যমে হতে পারে, মানে এখন অনলাইন ক্লাস, ডিজিটাল ক্লাস, বিভিন্ন যেসব উপায়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। এবং শিক্ষার প্রধান অঙ্গ হবে যে শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, তার পারিপার্শ্বিক বন্ধুদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এর মাধ্যমে যুব সমাজের আগামী দিনে আশা করি একটা অনুকূল পরিবেশ, যেটা পরিবেশ, বলছেন। হ্যাঁ ওটা ঠিক হবে আমার বলে মনে হয়। নমস্কার, আমি কৃষ্ণনাথ কলেজের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের ছাত্রী। আমার নাম সুমি সরকার। আচ্ছা, তোমাকে বলি যে এই যে যুব সমাজের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে নানান কলেজ, হোস্টেল, বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে তাদের যে ক্লাসরুম বলো, হ্যাঁ, সব জায়গাতেই ছাত্ররা আজকাল কী হচ্ছে যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফলে সুস্থ পরিবেশ কিন্তু থাকছে না। তা এই ক্ষেত্রে তোমার কি মনে হয়? আমার মনে হয় সুস্থ পরিবেশ সুস্থ মন গঠন করে, সেভাবে সুস্থ মন সুস্থ পরিবেশও গঠন করে। আমরা যারা এখনো অবধি কোনো নেশা বা মাদক আসক্ত নই, সবার প্রথমে আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিবেশকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গড়ে তোলার। যেমন রাস্তায় হয়তো আমি দেখলাম জলের কল দিয়ে জল পড়ছে, সেটা বন্ধ করে দেওয়া। ক্লাসরুমে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ফ্যান লাইটগুলো বন্ধ করে দেওয়া। এই সমস্ত ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই আমরা অনেক একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারবো। এবং আমাদের সিনিয়র বা জুনিয়র আমরা যাদেরকে দেখবো এরকম মাদক আসক্ত বা স্মোকিংয়ের সাথে যুক্ত, তারা যখন একটা সুস্থ পরিবেশে থাকবে তখন তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই যে বিকৃত মানসিকতার সৃষ্টি হয়েছে সেটা দূরীভূত হবে এবং একটা সুস্থ পরিবেশ তাদেরও সুস্থ মন গড়ে তুলতে সহায়তা করবে। আমরা তো চেষ্টা করবই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে সেই অস্বস্তিকর পরিবেশ থেকে বের করে নিয়ে আসা। প্রথম হয় কি, বন্ধুদের সাথে ইয়ার্কি মারার ছলে তারা মাদক আসক্ত বা স্মোকিংয়ে আসক্ত হয়ে পড়ে এবং পরবর্তীকালে বিভিন্ন ড্রাগসে আসক্ত হয়ে পড়ে এবং পরবর্তীকালে এটা তাদের নেশায় পরিণত হয়ে যায় এবং তারা নিজেদের জীবনে যে লক্ষ্য নিয়ে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখান থেকে বেরিয়ে যায়। ফলে দেশ, একটা যুব সমাজে তো দেশের শক্তি, সেই শক্তি দিয়ে তারা যে উন্নত দেশ গঠন করবে সেখানে দেশ অনেকটা বঞ্চিত হয়। এবং আমাদের চেষ্টা যেটা হবে যে তাদেরকে বোঝানো। এবং আজকাল আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি যে টিভি বা অন্যান্য জায়গায় সিনেমা হলে যে অ্যাডগুলো দেখানো হয়, যেমন স্মোকিং নিয়ে একটা অ্যাড আমি রিসেন্টলি দেখেছি, যেখানে একজন অভিনেত্রী একটা স্মোকিং নিয়ে একটা অ্যাড করছিলেন যে এটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু তিনি যেভাবে এটা বলেছেন সেটা মানুষকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে স্মোকিং করার ক্ষেত্রে। তো আমার মনে হয় সরকার, আমাদের যারা এই অ্যাডগুলোর মান্যতা দেন, তাদের এটা একটু খেয়াল রাখা উচিত যে এই অ্যাডগুলো কোনোভাবে যেন এটার বিরুদ্ধে না গিয়ে এটার সাপোর্টে যেন চলে না যায়। যেমন স্মোকিংয়ের বিষয়গুলো তাদের সাপোর্টে চলে যাচ্ছে। এখানে তিনি যেভাবে অভিনয় করছিলেন যে খাওয়াটা উচিত নয়, সেটাতে তার অভিনয়ে মানুষ আরও আপ্লুত হচ্ছিল ওটা খাওয়ার জন্য। তো আমার মনে হয় এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। এবং বিভিন্ন সিগারেটের প্যাকেটে আমরা যে ক্যান্সারের ছবিগুলো দেখি, আমার মনে হয় ওখানে ক্যান্সারের বিকৃত রূপের ছবিটা না দিয়ে সেই সম্পর্কে একটা অ্যাওয়ারনেস দেওয়া উচিত যে তিনি হয়তো স্মোকিং করছেন, তার প্রেয়সী বা তার মা তার বাড়িতে আছে, তাকে নিয়ে একটা স্বপ্ন আছে। এই বিষয়ে যদি কোনো একটা অ্যাওয়ারনেস দেওয়া হয়। সেই ধূমপান কিন্তু পাশাপাশি যারা থাকে, যারা ধূমপান করছে না, তারাও কিন্তু এই ধোঁয়ার ক্ষেত্রে তারাও কিন্তু সেই সমান ধূমপায়ী হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য সেটাও কিন্তু মানুষকে সচেতন করা দরকার যে হ্যাঁ, যে আমি একা নই, আমার আশেপাশের লোকজনও কিন্তু এর আওতায় চলে আসছে, তাই না? এই জন্য সরকারি অনেক প্রকল্প হয়েছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য। সরকারের পক্ষ থেকে কিছুদিন আগে যেমন একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। এটা একটা খুবই ভালো প্রকল্প ছিল, কিন্তু আইনের কড়াকড়ি না থাকায় এই প্রকল্পের বেড়াজালে কেউ আসেনি এবং এটা ভেঙে গিয়েছে। আমার মনে হয় সরকারের আইনটা একটু কড়াকড়ি করা উচিত, যাতে যে প্রকল্পগুলো সরকার এত ভেবেচিন্তে চালু করছেন সেই প্রকল্পগুলো যেন সঠিক ব্যবহার হয় এবং এগুলো বজায় থাকে। ঠিক, তাই আইনের কড়াকড়ির এটা হওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সরকার এই জন্য চালু করেছেন অ্যান্টি ড্রাগ প্রকল্প। এটা আজ থেকে 3 বছর আগেই চালু হয়েছে এবং এর আওতায় এনে আমার কাছে, মানে আমি সেমিনার ক্যাম্প অ্যাটেন্ড করে যতটা জানতে পেরেছি,
আজ অবধি 7,300 ছাত্রকে ড্রাগের নেশা থেকে বাইরে আনা হয়েছে। এই ধরনের প্রকল্প যারা অর্গানাইজ করে বা এর সাথে যারা যুক্ত থাকেন, আমাদের উচিত তাদের নাম্বার নিয়ে রাখা এবং এরকম কোনো আসক্ত ব্যক্তিকে দেখলে তাদের সাথে যোগাযোগ করে একটু তাদের সহায়তা করা। থ্যাংক ইউ। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম বিশ্বজিৎ মন্ডল। আচ্ছা, তুমি কেন কলেজের কোন বর্ষের ছাত্র? আমি তৃতীয় বর্ষের ছাত্র, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে স্বচ্ছতা নিয়ে যে নানা রকম গ্রাম শহরে যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথেও তোমাদের যে ছাত্র বা যুবকদের যে নানা রকম পরীক্ষার নানা রকম স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, সেই যেমন তার মধ্যে আছে যে আয়ুষ্মান ভারত, হ্যাঁ, তারপর স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, সমগ্র শিক্ষা অভিযান ইত্যাদি, এই যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেইগুলোর ক্ষেত্রে তোমার কি মনে হয় কতখানি তোমাদের পক্ষে এইটাগুলো সুবিধা দেবে? মানে কেন্দ্র সরকারের দিক থেকে সাধারণ যুবক যুবতীদের জন্য যে সমস্ত স্কিম, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন মানে ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রী বা সাধারণ মানুষদের কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে। কেননা কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে এখন বর্তমানে, আগে কি হতো, এখন বর্তমানে অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। আগে ঠিক অতটা সুযোগ সুবিধা পাওয়া যেত না। সাধারণ মানুষ, বেকার যুবক যুবতীরা তারা অতটা নিজেদেরকে মানে অগ্রাধিকার দিয়ে তাদের নিজস্ব লক্ষ্যের জায়গায় পৌঁছাতে পারতো না। কিন্তু এখন কি হয়েছে, অনেকটা এই যে কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি, ফর এক্সাম্পল ইউপিএসসি এক্সামিনেশন, সিজিএল, রেল, তারপরে হচ্ছে আপনার এসএসসি, বিভিন্ন যে মন্ত্রণালয়ের যে এক্সামিনেশনগুলো, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন মানে যুবক যুবতীরা স্কুলের ছাত্র হতে পারে, কলেজের ছাত্র হতে পারে, তারা কি হচ্ছে এই সমস্ত চাকরির ক্ষেত্রে তারা নিজেরা এলিজিবল হচ্ছে এবং নিজেরা এই সমস্ত চাকরির দিকে তাদের ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। কারণ কেন্দ্র সরকারের দিক থেকে তাদেরকে অনেকটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কীরকম সুযোগ সুবিধা? তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দিক থেকে তাদের যেমন বিভিন্ন কাস্ট ওয়াইজ তাদেরকে যেমন কিছু ছাড় দেওয়া হয়েছে, রিজার্ভেশন, দরিদ্র, মানে বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের অনেকটা কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, চাকরির প্রতি তাদেরও ইচ্ছা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা নিজস্ব লক্ষ্যকে স্থির করছে, প্রায়োরিটি দিচ্ছে এবং তার পেছনে নিজেদেরকে প্রস্তুত করছে, তারা স্ট্রাগল করছে। কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, এই সমস্ত এক্সামগুলোতে অনেকটা সুযোগ হয়েছে। তার সত্ত্বেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নিজের মাতৃভাষায় এক্সাম দেওয়ারও সুবিধা হয়েছে। যেমন ইউপিএসসি এক্সামিনেশন, এটা আমরা জানি যে সর্বভারতীয় স্তরে এটা সব থেকে একটা বড় হাই লেভেলের এক্সামিনেশন, যেখানে আমরা দেখি আইএএস, তারপরে আইপিএস, আইএফএস, এছাড়াও বিভিন্ন পদের নানা রকম ক্যাটাগরির কিন্তু সার্ভিস আছে। এই সমস্ত ক্ষেত্রে নিজের মাতৃভাষায়, যেই ভাষাটা জন্মের পর থেকে মায়ের কোল থেকে শেখা থেকে শুরু করে বিদ্যালয়, কলেজ থেকে একদম সর্বভারতীয় স্তর পর্যন্তও কিন্তু এই ভাষাতে পৌঁছানো যায়। ফলে ছাত্রছাত্রী, যুবক যুবতীদের মধ্যে কিন্তু অনেকটা সাহস বৃদ্ধি পেয়েছে যে তারা যেই ভাষা জন্মের পর থেকে শিখেছে সেই ভাষাকেও কিন্তু তারা সর্বভারতীয় স্তরে পৌঁছতে পারে। শুধুমাত্র ইংরেজি, হিন্দি আর আদার্স যে সমস্ত ভাষাগুলো আছে, এই সমস্তগুলো ভাষা নয়, নিজেদের মাতৃভাষাকেও কেন্দ্র করে কিন্তু তারা এগিয়ে যেতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাহায্য করে কেন্দ্র সরকার আমাদের। আর কেন্দ্র সরকার তো আরো তোমাদের উচ্চ শিক্ষার জন্য নানা রকম লোনের ব্যবস্থাও করেছে। হ্যাঁ, সেক্ষেত্রেও যারা মানে পারিবারিক দিক থেকে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু এই সরকারের এই সুযোগ সুবিধায় তারা অনেকটা এগিয়ে যেতে সাহস করবে, তাই না? নমস্কার, আমার নাম রিয়া হালদার, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী। আচ্ছা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে যুব সমাজের যে স্বচ্ছতার হাত ধরে নানান রকম ডিজিটাল প্রযুক্তি হয়েছে, তা এই ডিজিটাল প্রযুক্তি তোমার কাছে কতখানি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে? ডিজিটাল প্রযুক্তি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প, এই প্রকল্পটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা সর্বোত্তম এবং সর্ব আধুনিক প্রক্রিয়া। যেমন আমরা এখন শুরু হয়েছে নতুন ফোনপে ব্যবস্থা, ফোনপে, গুগল পে এর মাধ্যমে আমরা মানি ট্রানজ্যাকশন করতে পারি। এর আগে কিন্তু এই ব্যবস্থা ছিল না। আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই, আমরা আগে ক্যাশ টাকা নিয়ে যেতাম এবং কোনোভাবে যদি সেই টাকা আমাদের হাত থেকে হারিয়ে যেত,
আমরা একটা মানে পুরোপুরিভাবে বিপদের মধ্যে পড়তাম এবং সেখান থেকে পরিত্রাণের সচরাচর কোনো পথ থাকতো না আমাদের। কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া হওয়ার জন্য আমরা অনেকটা স্বাচ্ছন্দ্যের সহকারে পরিভ্রমণ করতে পারি, আমাদের চিন্তা অনেকটা কমেছে। আমরা ফোনপে, গুগল পে এগুলোর মাধ্যমে আমাদের ব্যাংক থেকে সরাসরি টাকা ট্রানজ্যাকশন করতে পারি। তাছাড়াও আজকাল যে ইন্টারনেট ব্যবস্থার সহযোগে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস নিতে পারে। বিশেষত ইউপিএসসির মতো বড় পরীক্ষা সমস্ত পরিবারের মানে এই ইউপিএসসি পরীক্ষাতে অনেক নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সবার পক্ষে সম্ভব হয় না দিল্লিতে বা বিহারের এইসব জায়গা থেকে কোনো একটা উচ্চবিত্ত ইনস্টিটিউশন থেকে সেখানে থাকা খাওয়ার খরচ পরিবহন করা। সেক্ষেত্রে তারা একটা স্বল্প টাকার মাধ্যমে অনলাইনে কোর্স নিতে পারে এবং আমরা যদি মন দিয়ে করি আমরা সেখানে থেকে যে বেনিফিটটা পেতাম আমরা সমান বেনিফিট নিজের বাড়িতে বসে পেতে পারি। এবং নিজের বাড়িতে বসে ক্লাস করলে আমাদের অনেক রকম সুযোগ সুবিধা হয়, যেমন আমরা আমাদের পরিবারের খেয়াল রাখতে পারি, তার পাশাপাশি আমরা আরও ভালোভাবে বাড়ির পরিবেশটা যেহেতু আমাদের কাছে কমফর্ট জোন একটা, আমরা খুব ভালোভাবে সেখানে নিজেদের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারি। ফলে আমার মনে হয় অনলাইন ক্লাসটা অফলাইন ক্লাসের থেকে আমাদের বেশি বেনিফিট দেয় যদি সেটাকে মন দিয়ে করা হয়। এবং আরও অন্যান্য অনেক ক্ষেত্র রয়েছে, যেমন বলা যেতে পারে বিভিন্ন নিউজ পেপারের কথা, দ্য হিন্দু, তারপর এরকম আরও অনেক নিউজ পেপার রয়েছে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের নিউজ প্রকাশ করা হয়। এখন এই নিউজ পেপারটা সবাই বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সবসময় সম্ভব হয় না, কারণ বিশেষত গ্রামের দিকে এমন অনেক পরিবার রয়েছে যারা এই নিউজ পেপারটা বহন করবার খরচ হয়তো নেওয়ার খরচ হয়তো বহন করতে পারেন না। কিন্তু আমাদের সবার হাতে একটা স্মার্টফোন রয়েছে, তার খরচও খুব ন্যূনতম, এবং আমরা ওই একটি স্মার্টফোন থেকে বিভিন্ন নিউজ থেকে শুরু করে দেশ বিদেশ এবং আন্তর্জাতিক মানের খেলার খবর, পড়াশোনার খবর, এছাড়াও সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব খবর আমরা জানতে পারি। এছাড়াও আরও বিভিন্ন বিষয়, যেরকম আজকাল অনলাইন কেনাকাটা, এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের পক্ষে, বৃদ্ধ ব্যক্তি যাদের পক্ষে দোকানে গিয়ে নিজের পছন্দের জিনিসটা হয়তো কিনে আনা সম্ভব নয়, বা তার হয়তো ছেলে বা মেয়ে তার কাছে থাকেন না। সেখানে তারা নিজেদের মায়ের পছন্দ, নিজেদের বাবার পছন্দের জিনিসটা অনলাইনে অর্ডার করে পুজোর সময় তাকে একটা নিদারুণ উপহার দিতে পারেন। পুজোর সময়, ঈদের সময় বা অন্যান্য যে কোনো ফেস্টিভ্যালে তারা নিজেদের পছন্দের জিনিসটা ঘরে বসে থাকা নিজের বাবা মা বা অন্যান্য প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারেন। এছাড়াও ভিডিও কল, ফোন কল, এসবের সুযোগ সুবিধা তো রয়েইছে। আগেকার চিঠি লেখার যে একটা ব্যবস্থা ছিল, একটি চিঠি লেখার পর সে চিঠি পৌঁছানো এবং প্রত্যুত্তর আসা, এটা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া ছিল। কিন্তু এখন আমরা নিজেদের কাজের জায়গায় বা যেখানে থাকি সেখান থেকে নিজের প্রিয়জনকে বা অন্যান্য দরকারি গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদি অনলাইনে গুগল মিট রয়েছে বা ভিডিও কলের ব্যবস্থা রয়েছে, এইসবের মাধ্যমে আমরা সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারি এবং আমরা নিজেদের প্রিয় মানুষ বা অন্যান্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেখানে তাদের দেখতেও পারি, তাদের শুনতেও পারি। ফলে আমার মনে হয় ডিজিটাল ইন্ডিয়া এটা একটা খুব ভালো প্রকল্প এবং সত্যি করে শুধু ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীব্যাপী এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটা ছড়িয়ে পড়া দরকার। এবং অত্যাধুনিক পৃথিবী গঠনের জন্য যখন বিশ্বের প্রায় উন্নত দেশগুলি 2 ধাপ এগিয়ে গেছে, তখন এই ডিজিটাল ইন্ডিয়া 2 ধাপ না হলে অন্তত 1 ধাপ উন্নয়নশীল দেশ বিশেষত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এবং এটা একটা খুবই ভালো প্রকল্প। দর্শন যাই হোক, আজকের যুব সমাজকে দেখা যায় না ঘরকুনো বা ব্যক্তি স্বার্থপর। আজকে তারা রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণে এগিয়ে আসছে ব্যাপক সংখ্যায়, কারণ যুব শক্তি হল রাষ্ট্রের ভবিষ্যৎ। এই উদ্দেশ্যেই 2014 সালে ভারত সরকার ঘোষণা করেছিল স্বচ্ছ ভারত মিশন। 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনটিকেই এই স্বচ্ছতার ভাবনা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল বিকশিত ভারত, যা 2047-এর মধ্যে পূর্ণতা পাবে। এই লক্ষ্য আমাদের দেশে শতকরা 50% জনগণ 25 বছর বয়সের নিচে, শতকরা 65% মানুষ 35 বছরের নিচে। এই বিরাট অংশের যুব সমাজের জন্য বিকশিত ভারত মানব প্রকৃতির নিয়মেই শৈশব এবং প্রৌঢ় বয়স বাদ দিলে যৌবনই একমাত্র নিত্য নতুন উদ্ভাবনের অনন্তে পারে পরিবর্তন এবং অগ্রগতি। আমরা যাকে ইংরেজিতে বলি ডেমোক্রেসি। সেই অর্থে যুব সমাজ একটি গতিশীল শক্তি। সে অর্থে যুব সমাজই পারে অচলায়তন ভাঙতে।
আজকে আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ ছড়িয়ে রয়েছে তা হলো পরিবেশ, লিঙ্গ বৈষম্য এবং অর্থনৈতিক সংকট। যুব সমাজই পারে এগুলিকে মুখোমুখি হয়ে ব্যবস্থা নিতে এবং তাতে অংশগ্রহণ করতে। ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম যুব সমাজের দিকে দৃষ্টি, কারণ যুব সমাজই দেশের অগ্রগতি, দেশের ভবিষ্যৎ। এই যুব সমাজই যদি স্রোতের অভিমুখে চলতে পারে, দেশও উন্নতির অভিমুখে চলবে। ফলে যুব সম্প্রদায় যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্যই ভারত সরকারের কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে কয়েকটা কথা তোমাদের জানাই। পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, যে সমস্ত অফিসিয়াল পোস্টের পরীক্ষার হয় তার স্বচ্ছতা আনার জন্য এই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট চালু করা হয়েছে। আমাদের দেশে ছাত্রছাত্রীরা যাদের অর্থ আছে তারা মেডিকেল পড়তে বিদেশে চলে যায়, তারা যাতে এই দেশেই মেডিকেল পড়তে পারে সে কারণে মেডিকেল সিট ৭৫,০০০ করা হয়েছে। কেন্দ্রীয় যে সমস্ত দপ্তরে চাকরি দেওয়া হয়েছে তা ১৫,০০০। ই শ্রম বলে একটি পোর্টাল খোলা হয়েছে, যে পোর্টালে শ্রম দপ্তরের অধীন সমস্ত বেকার যুবক যুবতীদের কাজ, তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, এই সমস্ত তথ্য পাওয়া যাবে। একটা পোর্টাল খোলা হয়েছে মানুষ বলে, তাতে যে সমস্ত যুবক যুবতীরা ড্রাগ আসক্ত হয়ে যায় তাদেরকে মনোচিকিৎসা, তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হলো এর লক্ষ্য। টোবাকো ফ্রি ক্যাম্পাস, এটা হলো বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, হোস্টেল, ক্যান্টিন, মাঠ ঘাট যেসব পরিবেশে ধূমপান করছে তাদেরকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খেলাধুলার ক্ষেত্রে যারা প্রতিভাবান তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। খেলো ভারত উঠতি প্রতিভা চিহ্নিতকরণ এই প্রকল্পে। যুব সমাজ এবং স্বচ্ছতা নিয়ে তোমরা শুনলে বর্তমান যুব সম্প্রদায়ের সুচিন্তিত মতামত, তারা কি করতে পারে আর তাদের পরিকল্পনা কি, আর তারা কি করলে এই মিশন সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা অবশ্যই আমাদের সম্প্রচারের মধ্যে দিয়ে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। তবে পাশাপাশিভাবে এইটুকু বলার যে শুধুমাত্র পরিকল্পনাগুলো শুনলেই হবে না, তার বাস্তব রূপরেখা তৈরি করা অত্যন্ত জরুরি। আর সেটা তোমাদের মধ্যেই দিয়েই তার জন্য তোমাদের সকলের প্রচেষ্টা হতে হবে। যুবকদের সাথে হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে এই অভিযানের সার্থক রূপ দান করবে তোমরাই। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। স্বভাবটাকে পাল্টে নিলে সুস্থ থাকবে সবাই, সংসারেরই দাড়ি পাল্লায় থাকবো যখন সবাই। চারপাশেরই আবর্জনা আমরা আর রাখবো না, স্বচ্ছ হবে আমার দেশ, রোগ জীবাণু রইবে না। চারপাশেরই আবর্জনা আমরা আর রাখবো না, স্বচ্ছ হবে আমার দেশ, রোগ জীবাণু রইবে না, রোগ জীবাণু রইবে না, রোগ জীবাণু